প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আমি তোমাদের ক্লাস নিতে আসলাম। আমি তানিয়া জাফরিন, প্রভাষক ব্যবস্থাপনা, সবরুন্নেসা মহিলা কলেজ, খুলনা। আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় পরিবেশ অধ্যায়ের পরিবেশের যে উপাদান সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের ধারণা দিয়েছিলাম পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশ কাকে বলে, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছিলাম পরিবেশের উপাদানকে প্রধানত ব্যবসায় পরিবেশের উপাদানকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, একটি সমষ্টিক উপাদান আর একটি ব্যষ্টিক উপাদান। মূলত আমরা জানি সমষ্টিক উপাদান কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি হচ্ছে সমষ্টিক উপাদানের মূল উপাদান। এখন আমরা চলে আসি যে সমষ্টিক উপাদানের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলি আলোচনা করব। আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে আলোচনা করতে জেনেছি যে ব্যবসায় পরিবেশ আমাদের পারিপার্শ্বিকতার যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানসমূহের সমষ্টি নিয়ে গঠিত হয় তাকেই আমরা কি বলতে পারি, আমরা ব্যবসায় পরিবেশের উপাদান বলতে পারি। তাই এই যে উপাদান, এই উপাদানগুলি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, কারণ পরিবেশের এই উপাদানসমূহ ব্যবসায়ের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। পরিবেশের এই উপাদানকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। ব্যবসা করতে গেলে ব্যবসায়ের ভালো মন্দ অবস্থান, আয়তন, পরিবেশ, প্রাকৃতিক অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে ব্যবসায়ের ধারাবাহিকতা বা কার্যক্রম নির্ভর করে। যেমন আমরা বলতে পারি যে অঞ্চলে কাঁচামাল সহজলভ্য, যে অঞ্চলে শ্রমিক সহজলভ্য, সেখানে খুব কম খরচে পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয়। আবার আমরা বলতে পারি যে অঞ্চলে পণ্য পেতে কঠিন, যেখানে শ্রমের মূল্য অনেক বেশি, সেখানে উৎপাদন খরচ বেশি হয়, সেখানে আমরা বলতে পারি যে উৎপাদন খরচ বেশি হলে পণ্যের মূল্য বেড়ে যায়। পণ্যের মূল্য যখনই বেড়ে যায় তখন যারা ভোগ বা ব্যবহারকারী তাদের ওই পণ্য ব্যবহার করতে বেশি পরিমাণ টাকা খরচ করতে হয়। অথবা আমরা বলতে পারি সেটা ভোক্তার অনেক সময় ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অথবা আমাদের যখন কোনো পণ্য উৎপাদন করতে হবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে পণ্যটা যাদের জন্য উৎপাদন করতেছি মূলত যারা ভোক্তা, সেটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না। ক্রয় ক্ষমতার মধ্যে যদি থাকে তাহলে সেটা তার জন্যে পজিটিভ, আর যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় দাম, তাহলে বাণিজ্য ভালো হবে না, ব্যবসায় ভালো হবে না, লাভ কম হবে, ভোক্তা বা ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি লক্ষ্য করে আমরা ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলি আছে সাধারণত এই সাধারণ উপাদানকে আমরা আবার সমষ্টিক উপাদান বলতে পারি। সাধারণ উপাদান বা সমষ্টিক উপাদান। সাধারণ উপাদান বা সমষ্টিক উপাদান। ব্যবসায় পরিবেশের দুইটি উপাদান, একটি হচ্ছে সাধারণ উপাদান বা সমষ্টিক উপাদান, আর একটি হচ্ছে ব্যষ্টিক উপাদান। এখন এই যে সমষ্টিক উপাদান আমরা আমাদের প্রয়োজনীয়তা, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই উপাদানগুলিকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। ব্যবসায় পরিবেশের সমষ্টিক উপাদানকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করেছি। এবার আমরা চলে আসি সেই ভাগগুলোর মধ্যে। প্রথমেই আমরা চলে আসি ব্যবসায় পরিবেশের সাধারণ বা সমষ্টিক উপাদানের প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। এখন আমরা বলতে পারি প্রাকৃতিক কাকে বলে। প্রকৃতি প্রদত্ত যে
করে গ্রীষ্মকাল বিরাজমান থাকে এবং গ্রীষ্মকালটা ওদের দিনের বেলা খুব অল্প উত্তাপ অনুভূত হয়। অ্যান্টার্কটিকা মহাদেশ যেমন আমরা জানি সারা বছর বরফে আচ্ছন্ন থাকে। এর মূলত প্রধান কারণ হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের কারণ। এর মূলত অবস্থান হচ্ছে প্রাকৃতিক বা ভূপ্রকৃতিক কারণ। এই যে ব্যবসায়ের যে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ এর মধ্যে বিশেষ কিছু উপাদান আছে যে কারণে এক একটি দেশ এক এক ধরনের সুবিধা ভোগ করে থাকে। যেমন আমরা বলতে পারি এই যে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ এর প্রথম যে উদ্দীপক বা উপাদানগুলো এর মধ্যে চলে আসে প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ-নদী, পাহাড় পর্বত, নদ-নদী, পাহাড় পর্বত, বন-বনানী, প্রাকৃতিক অঞ্চল, দেশীয় অবস্থান ইত্যাদি। এবার আমরা চলে আসি যে যখনই আমরা চলে আসবো প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ সেখানে চলে আসবে প্রথমে প্রকৃতি বলতে সৃষ্টিকর্তার কর্তৃক যে পৃথিবীতে যা কিছু দেওয়া হয়েছে তার সব কিছু প্রতিক্রিয়া প্রকৃতি। তারপরে চলে আসছে মৃত্তিকা মানে মাটি। কোথাকার মাটি উঁচু, পাহাড় পর্বত, কোথাকার মাটি সমতল, কোথাকার মাটিতে আয়রন বেশি, কোনো জায়গায় মাটিতে ফসফরাস বেশি। এই যে মৃত্তিকা, মাটিও বিভিন্ন উপাদান দ্বারা সৃষ্টি হয়। এরপরে চলে আসছে জলবায়ু। পৃথিবীর যে অঞ্চল তাকে আমরা জলবায়ু অঞ্চলকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল, একটি হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, আর একটি মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু। এবার চলে আসতেছে সাগর, নদ-নদী, পাহাড় পর্বত, বন-বনানী, প্রাকৃতিক অঞ্চল ও দেশীয় অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি প্রশ্ন হয়, যেমন তোমাদের আসে অবজেক্টিভ যখন আসবে তখন তোমাদের এই পরিবেশের যে কোনো একটি উপাদান উল্লেখ করে দিয়ে দিতে পারে। মৃত্তিকা সামষ্টিক পরিবেশ বা ব্যবসায়িক পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত, কোন পরিবেশের অন্তর্ভুক্ত, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ কোনটার অন্তর্ভুক্ত। আমরা যদি সঠিকভাবে এই উপাদানগুলো না জানি তাহলে আমাদের কি সমস্যা হবে? আমরা তখন কি করতে পারবো না, সঠিকভাবে উত্তর দিতে পারবো না। এজন্য ব্যবসায়ের পরিবেশ যখন আমরা পড়বো তখন এর বিশেষ যে উপাদানগুলি আছে আমরা স্পেসিফিকলি প্রত্যেকটি পরিবেশের উপাদানগুলি আমরা সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব। এরপরে দ্বিতীয়ত আমরা চলে আসছি অর্থনৈতিক পরিবেশ। একটি দেশের অর্থনীতির উপর সেই দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে, কারণ অর্থনীতিতে যে দেশ যত পিছিয়ে থাকে সে দেশ তত বেশি অনুন্নত বলা যায়, আর যে দেশ অর্থনীতিতে যত বেশি উন্নত তাকে আমরা উন্নত দেশ বলতে পারি। এবার চলে আসছি কি আমরা অর্থনৈতিক পরিবেশ। আমরা জানি যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য ছিল কি মুনাফা অর্জন করা, আর এই মুনাফা অর্জন করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হয়? মূলধন খাটাতে হয়, আর এই মূলধনটাই হচ্ছে অর্থ। অর্থ ছাড়া কখনোই ব্যবসায়িক কোনো কাজ শুরু করা যায় না বা কার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য অনেক কঠিন কাজ হয়ে যায়। এর জন্য অবশ্যই আমাদের অর্থনৈতিক দিকের দিকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে এই অর্থনৈতিক পরিবেশের উপাদানের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে সেগুলো কি কি, এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা জানি যে অর্থনৈতিক যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে চলে আসছে কি আয় ও সঞ্চয়, ভোগ ও বিনিয়োগ, আয় ও সঞ্চয়, ভোগ ও বিনিয়োগ, মূলধন ও ভোগ ও বিনিয়োগ, চাহিদা ও
শুল্ক ও কর, শুল্ক ও কর, শুল্ক ও কর, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি ইত্যাদি। এখন আমরা চলে আসছি কি উপাদান? অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান বলতে অর্থনীতির সাথে যে জিনিসগুলো জড়িত তার প্রত্যেকটি হচ্ছে কি অর্থনৈতিক উপাদান, এবং এই অর্থনৈতিক উপাদানগুলি মূলত অর্থনৈতিক পরিবেশের মূল চাবিকাঠি। এই অর্থনৈতিক এই উপাদানে আমাদের যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দগুলো আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে। আয় না করতে পারলে সঞ্চয় করা কখনোই সম্ভব নয়। আয়ের উপরে সঞ্চয় বহুল অংশে নির্ভর করে। অতএব আমাদের প্রথমে কি করতে হয়? আয় করতে জানতে হয়। যখনই আমরা আয় করতে পারবো, সে আয় থেকে কিছু অংশ আমরা আবার সঞ্চয় করে রাখতে পারবো। 2 নম্বরে চলে আসছে ভোগ যদি করতে হয় তাহলে মানুষের কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। আমরা বিনিয়োগ না করে কখনো ভোগ করতে পারবো না। যেমন আমি জানি আমার এখন একটু কমলা লেবু খেতে ইচ্ছা করছে, এই যে আমি কি করতে যাচ্ছি? কমলা লেবুটা আমি ভোগ করতে চাচ্ছি। এখন এই কমলা লেবু তো আর আমার ঘরে নেই। এখন আমার এই কমলা লেবু পেতে হলে আমার কি করতে হবে? কমলা লেবু কিনে আনতে হবে। কিনে আনতে হলে আমাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এই যে কোনো কিছু ভোগ করতে হলে তার পূর্বে আমাদের কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এরপরে বলা হয়েছে কি চাহিদা। প্রত্যেকটি মানুষের কম বেশি কি আছে? চাহিদা আছে। চাহিদার সাথে অর্থনৈতিক ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি চাহিদাকে কি করতে পারি? চাহিদাকে যদি বাড়াতে পারি কখন? যখনই আমাদের আয় এবং সঞ্চয়ের পরিমাণটা বেশি হবে। এরপরে চলে আসছে কি অর্থ ও ঋণ ব্যবস্থা। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিকে ব্যবসা করতে গেলে ঋণ প্রদান করে থাকে। অতএব সেগুলোকে আমরা কি বলতে পারি? আর্থিক প্রতিষ্ঠান বলতে পারি। যেমন ব্যাংক, বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, এরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বল্প সুদে দীর্ঘ সময়, মধ্য সময়, অল্প সময়ের জন্য ঋণ প্রদান করে থাকে। যে ঋণের টাকা দিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা খুব সহজে পরিচালনা করতে পারে, তার মানে মূলধনের ঘাটতি তারা মেটাতে পারে। অতএব আমরা বলতে পারি যে ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে আমরা চলে আসি সামাজিক পরিবেশ। প্রথমে আমরা বললাম প্রাকৃতিক পরিবেশ, তারপরে বললাম অর্থনৈতিক পরিবেশ, এবার আমরা চলে আসবো কি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, সামাজিক মানুষ যখন দলবদ্ধভাবে একটি জায়গায় বসবাস করে তখন একটি সমাজের সৃষ্টি হয়। সমাজে মানুষ একজন অপরজনের সাথে কি করে? তার সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালো মন্দ ভাগাভাগি করে নেয়। একে অপরকে পরস্পরের সহকর্মী হিসাবে সেখানে কি করে? কাজ করে থাকে। এই যে সামাজিক পরিবেশ, এই সামাজিক প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীরই একটি নিজস্ব কি আছে? সমাজ আছে। আর মানুষকে তো বলা হয়েছে সামাজিক জীব। সমাজ ছাড়া যদি কোনো মানুষ বাস করে তাকে বলা হয় কি হয়? সে কি মানে সংসার বৈরাগী, অথবা তাকে বলা হয় বড় কোনো ধার্মিক ব্যক্তি। অতএব আমরা বলতে পারি সমাজ বলতে সবসময় পরস্পরের সাথে কি থাকতে হবে? সম্পর্কযুক্ত হবে। এটা একটা সমষ্টিগত কোনো গোষ্ঠীকে বুঝিয়ে থাকে। এই যে সামাজিক পরিবেশ, এই সামাজিক পরিবেশ মূলত দেখা যায় যে জাতি, মানুষের সংখ্যা, তাদের ধর্ম, চিন্তা ভাবনা, মূল্যবোধ, তারপরে বলা হয়েছে শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি, দেশীয় ঐতিহ্য সবকিছু মিলিয়ে কি তৈরি হয়ে থাকে? সামাজিক চিন্তা ভাবনা হতে পারে, সাংস্কৃতিক পরিবেশ
এই ধরনের নৃত্য আর কোনো দেশে দেখা যায় না। এ ধরনের আমাদের দেশের যে উপজাতীয় মণিপুরীরা আছে তারা সুন্দর এক ধরনের পোশাক পরে এই নৃত্যটা করে থাকে। এটা ওদের কি যা ওদের দলগত বা জাতীয়ত বা সাংস্কৃতিক একটি প্রথা। যেমন আমরা জানি বাঙালির ঐতিহ্য হচ্ছে কি মেহমানদারি করা। মানুষ কি করে শীতকালে পিঠা উৎসব করে, এটাও আমাদের সংস্কৃতির একটি অংশ। পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম প্রধান উৎসব। এই উৎসব আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা কি করে থাকি উদযাপন করে থাকি। তাহলে এই যে এটাকে কি বলা হয়ে থাকে সাংস্কৃতিক পরিবেশ। আমরা ভাষা আন্দোলন 1971 সালে 1952 সালে যে ভাষা আন্দোলন সেটাকে আমরা 21শে ফেব্রুয়ারি খুব স্মরণীয় করে রাখি এবং আমরা এটা পালন করি। আমরা বিজয় দিবস পালন করি। এই যে প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, যেটা আমাদের জাতি হিসাবে বাংলাদেশ যতদিন থাকবে আমরা ততদিন এই অনুযায়ী আমাদের রীতিনীতি অনুযায়ী আমরা এই অনুষ্ঠানগুলো পালন করে আসবো। আরেকটা বলেছে কি যখন আমাদের সাংস্কৃতিক পরিবেশের সাংস্কৃতিক ব্যাপার চলে আসে তখন আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করি। এক একটা উৎসবে এক এক ধরনের পোশাক করা হয়, এক এক ধরনের খাবার করা হয়। তার মানে কোনো দেশের খাদ্য পোশাক ইত্যাদি সেই দেশের দেশীয় রীতিনীতির উপরও অনেকখানি নির্ভর করে। এরপর আমরা চলে আসছি কি ধর্মীয় পরিবেশ। একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারে। যেমন আমরা জানি এই যে ধর্মীয় ব্যাপার, আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। এদের প্রত্যেকের তাদের নিজস্ব কিছু ধর্মীয় উৎসব রয়েছে। যে যার ইচ্ছা মতো ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে। আমরা এখানে যার যার স্বাধীন মতো যার যার ধর্মীয় উৎসব পালন করি এবং প্রত্যেকের ধর্মীয় উৎসব অনুযায়ী সে সেই ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকে। তাহলে আমরা বলতে পারি এই যে পোশাক পরিচ্ছদ এটাও ধর্মীয় পরিবেশের বা সামাজিক পরিবেশের একটি অংশ। ধর্মীয় বিশ্বাস ধর্মীয় অনুশাসন আচার আচরণ ইত্যাদি থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকি। অতএব আমরা বলতে পারি যে সমাজকে যেমন আমরা অস্বীকার করতে পারি না, তেমনি সামাজিক পরিবেশের উপাদানগুলোকেও আমরা অস্বীকার করতে পারি না। সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবেশের বিভিন্ন উপাদান মিলেই আমাদের তৈরি হয়েছে কি সামাজিক পরিবেশ, তাই না? আমরা কয়েকটা পরিবেশ করলাম, তাহলে ব্যবসায় তিনটে পরিবেশ করলাম। সাংস্কৃতিক পরিবেশ একটা করলাম, সামাজিক পরিবেশ একটা করলাম, অর্থনৈতিক পরিবেশ একটা করলাম, প্রাকৃতিক বা কি পরিবেশ ভৌগোলিক পরিবেশ। এবার সামাজিক পরিবেশের কি আবার দুটো ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ একটি হচ্ছে ধর্মীয় পরিবেশ। এরপরে আমরা চলে আসি 4 নম্বরে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কাকে বলে? একটি দেশের জনসংখ্যা, তার আয়তন, তার সীমানা, তার সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব, তাদের চিন্তাভাবনা, আইন শৃঙ্খলা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আমরা কি বলতে পারি? রাজনৈতিক পরিবেশ বলে থাকি, তাই না? তাহলে আমরা বলতে পারি পরিবেশ অন্যত উন্নত উন্নয়নশীল প্রত্যেকটি দেশের যে রাজনৈতিক পরিবেশ আছে, এই রাজনৈতিক পরিবেশ রাজনীতির দ্বারা অনেক সময় বাধাগ্রস্ত হয়। রাজনীতি যদি স্বাভাবিকভাবে চলে তাহলে দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যায়। একটি দেশের রাজনীতির কারণে বিভিন্ন দল গঠিত হয় এবং এই দলের মধ্যে থেকে যে কোনো দল সেই দেশ শাসন করে থাকে। আবার কোনো কোনো দেশে একনায়কতন্ত্র আছে, যে সমস্ত দেশে গণতন্ত্র আসে সেখানে জনগণের ভোট প্রয়োগের অধিকার থাকে। যে সমস্ত দেশে রাজা রানী শাসিত সরকার তাদের রাজা রানী শাসিত করে বংশক্রমে। এক এক দেশের রাজনৈতিক পরিবেশ এক এক রকমের। যে দেশের রাজনৈতিক পরিবেশ যেরকম সেই দেশের অর্থনীতি বা তাদের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়। তবে আমরা বলতে পারি যে রাজনৈতিক পরিবেশ যদি সুষ্ঠু থাকে তাহলে দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো দ্রুত গতিতে বেড়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়, অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। অতএব আমরা বলতে পারি যে রাজনৈতিক পরিবেশ অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক পরিবেশ দেশের ব্যবসায়িক পরিবেশকে মারাত্মকভাবে কি করে ক্ষতিগ্রস্ত করে। রাজনৈতিক পরিবেশের ইতিবাচক উপাদান
ব্যবসা বাণিজ্য করতে ভয় পেত, একটা পণ্য এসে এক জায়গায় আটকে থাকতো, খালাস করতে দেরি হতো, এতে ব্যবসায়ীদের লোকসান হতো। এই জন্য এটার জন্য কে দায়ী? রাজনৈতিক পরিবেশ দায়ী। অতএব আমাদের মনে রাখতে হবে ব্যবসায়ের দিকে লক্ষ্য রেখে আমাদের রাজনৈতিক পরিবেশ সবসময় সুন্দর ও সুষ্ঠু রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসি 5 নম্বর, প্রযুক্তিগত পরিবেশ। 5 নম্বরে আমরা চলে আসি প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি কাকে বলে? যে নতুন নতুন উন্নয়ন গবেষণার মাধ্যমে চিন্তা ভাবনা করে আধুনিকায়নকে আমরা প্রযুক্তি বলতে পারি। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, এটা একটা প্রযুক্তির একটা অন্যতম সাফল্য। কম্পিউটার ব্যবহার করি, এটাও প্রযুক্তির একটি সাফল্য। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা কি করছো? শিক্ষার্থীরা ঘরে বসে সেটা দেখতে পাচ্ছে। এটাও কিসের কল্যাণে হচ্ছে? প্রযুক্তির কল্যাণে হচ্ছে। এই প্রযুক্তিও ব্যবহার করে মানুষ কি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তারা শুধু প্রযুক্তির মাধ্যমে আমাদের লেখাপড়ায় বিস্তার ঘটছে না, ব্যবসা বাণিজ্য সব কিছুই প্রসারিত হচ্ছে। আমরা এখন এই খুলনায় বসে লন্ডনে কি হচ্ছে একটা মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমি আমার আমেরিকায় থাকা বন্ধুকে আমি মোবাইলের মাধ্যমে তার ছবি সহ কথা বলতে পারতেছি। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? প্রযুক্তির মাধ্যমে। আর যারা এই প্রযুক্তিগুলি আবিষ্কার করছে এগুলো হচ্ছে তাদের হচ্ছে ব্যবসা। তারা এর মাধ্যমে কি করতেছে? অর্থ উপার্জন করছে। অথবা আমরা বলতে পারি যে দেশের প্রযুক্তিগত পরিবেশ যত বেশি উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত। আমরা জানি যে যারা প্রযুক্তিতে পিছিয়ে থাকে তারা উন্নয়নের কাজে অনেক অনগ্রসর হয়ে থাকে। এই যে প্রযুক্তিগত পরিবেশ, এখানে বলা হয়েছে উন্নত প্রযুক্তি। আগের দিনে মানুষ কৃষকদের কি করতো? কৃষকরা হাল দিয়ে গরু দিয়ে লাঙল চাষ করতো। আর আধুনিক কালে কি করা হয়? ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। এতে দেখা যায় যে অল্প সময়ে স্বল্প খরচে অধিক জমি উৎপাদন করা হয়, মানুষের শারীরিক পরিশ্রম কম হয়, মানুষ এর থেকে খুব সহজে অর্থনৈতিক যে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে। আগের দিনে আগে প্রাকৃতিক বর্ষার পানির উপর ফসল চাষের জন্য নির্ভর করতে হতো। আর এখন সেচ প্রকল্পের মাধ্যমে কি করা হচ্ছে? এই যে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য দেখা যায় যে খরা মৌসুমেও আমাদের পানির জন্য প্রাকৃতিক পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এগুলো সবই কিসের ব্যবহার? প্রযুক্তির ব্যবহার। সোলার সিস্টেমের মাধ্যমে কারেন্ট না থাকলেও আমরা বিদ্যুৎ সংগ্রহ করে কি করতে পারি? আমরা রাতের বেলা বাতি জ্বালানোর কাজ করতে পারি। যেসব অঞ্চলে অনেক দুর্গম পথ, যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, বর্তমান শতাব্দীতে এসে সেখানে কি করা হচ্ছে? সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ নিশ্চিত করা হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে কি? উন্নত প্রযুক্তির ব্যবহার। উন্নত প্রযুক্তি মানুষের জীবনের মান অনেক উন্নত করে দেয়। আগে আমরা মশলা বাটতাম কিসে? মাছ আছে না কিসে মশলা বাটতো? পাটায়, তাই না? শিল পাটায়। আর এখন আমরা ব্লেন্ডার মেশিনে কি করি? মশলা প্রয়োজন অনুযায়ী যেটুকু লাগে আমরা কি করে নিই? তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের এখানে শারীরিক পরিশ্রম অনেক কমে গিয়েছে। মানুষ খুব অল্প সময়ে স্বল্প কি খরচে তার যে কাজ সে সমাধান করতে পারছে। তাহলে প্রযুক্তির প্রভাবকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। প্রযুক্তি মানুষের জীবনের মান উন্নয়নে কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের অগ্রসরতার পিছনেও প্রযুক্তিকে আমরা অনেকখানি ব্যবহার করে থাকি। প্রযুক্তি ছাড়া এখন ব্যবসায়ের কথা কোনোভাবেই চিন্তা করা সম্ভব নয়। এরপরে আমরা চলে আসি সর্বশেষ যে উপাদানটা, সেটা এসেছে আইনগত পরিবেশ। ব্যবসায় পরিবেশের যে সামষ্টিক উপাদান, তার সর্বশেষ আসতেছে কি? আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ। বিভিন্ন কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে। এই
ভোগ করানো হয়ে থাকে। তার মানে বলা হয়েছে সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের অবশ্যই দরকার। ব্যবসা করতে গেলে ঠিক তেমনিভাবে আমাদের কিছু আইনের পথে এগোতে হয়। কারণ কি, এই আইন আমাদের ব্যবসাকে সামনের দিকে অগ্রসর হতে সহায়তা প্রদান করে থাকে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে পরিবেশ শুধু হলে হবে না, ব্যবসায়িক পরিবেশের আবার কিছু সমষ্টিগত দুটো উপাদান আছে, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সমষ্টিক। আমরা আজ আলোচনা করলাম সমষ্টিক উপাদান। এই সমষ্টিক উপাদানকে আমরা আবার 6টা ভাগে ভাগ করেছি। এই 6টা ভাগের মধ্যে আসছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আর হচ্ছে কি আইনগত পরিবেশ। এবং প্রত্যেকটি উপাদানেরই আলাদা কিছু কি আছে, উপাদান আছে, যেগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্ভাব্য পরীক্ষা আছে, একটা অর্ধবার্ষিক পরীক্ষা 50 মার্কের। তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুত হবে। তোমাদের সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাসে বা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসের যে অধ্যায়গুলো আছে তোমরা একটু সুন্দর করে পড়বে এবং পরীক্ষা দেওয়া চলবে। ধন্যবাদ সবাইকে।